নমস্কার, দেখছেন বাংলা জাগো। দিল্লির মহাযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। হাই ভোল্টেজ কেন্দ্র অবশ্যই, এবং সেখানকার প্রার্থীরাও কিন্তু হেভিওয়েট প্রার্থী অবশ্যই বলা চলে, কারণ দুই তারকার লড়াই, সিনে তারকা এবং কোথাও গিয়ে রাজনীতির ময়দানে দীর্ঘদিনের তাদের আনাগোনা। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দীপক অধিকারী দেব, অপরদিকে আরেক তারকা বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। যুযুধান পর্ব চলছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঘাটালে কে জিতবে সেটা তো 25 তারিখই বোঝা যাবে। কিন্তু প্রার্থীরা কতটা আশাবাদী? সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, বিজেপি বলছে বারংবার তৃণমূলের আধিপত্য থাকবে না। সত্যি কি তাই? প্রার্থী নিজে কি মনে করছে সেটা জানা খুব জরুরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যার পরিচয় কোনো রকম প্রয়োজন হয় না, ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। হিরণদা, প্রথমেই আপনাকে স্বাগত বাংলা জগতে। এত গরমের মধ্যেও আপনি মানুষের সঙ্গে মিশছেন, জনসংযোগ করছেন, মানুষের দুঃখের কথা কিন্তু আপনি বেশি শুনছেন, কারণ কোথাও গিয়ে বারংবার এখানকার মানুষ বলছে তৃণমূল কংগ্রেসের সরকার যেইগুলো বলেছিল সেগুলো নাকি বাস্তবে পরিণত হচ্ছে না, এরকম বক্তব্য সামনে আসছিল। কি মনে হচ্ছে জনগণ ঠিক কার পক্ষে যেতে পারে 24শে লোকসভা নির্বাচনে এই ঘাটাল থেকে? কি মনে হচ্ছে দাদা? দেখুন, পক্ষে বিপক্ষে কোনো ব্যাপার নেই, সেটা ব্যাপার একটাই, সেটা হলো যে মানুষ গত 10 বছরে ঘাটাল লোকসভা মানুষ তারা দেখেছেন যে তৃণমূলটা কে। তৃণমূলটা হলো এমন একটা পার্টি, তারা দেখছে গত 10 বছরে, যার অর্ধেক মন্ত্রী জেলে বসে আছে চুরির কারণে। তাদের সাংসদকে দেখছেন যে তারা গরু চোরের কেসে, কাউ স্মাগলিং কেসেতে তাকে সিবিআই ইডি তাকে তদন্ত করছে, 2 বছর হয়ে গেল। তিনি হলেন সাংসদ প্রার্থী। তিনি 30% কমিশন নিচ্ছেন। কেউ বলছে না, তার নিজের নেতা শঙ্কর দলুই বলছেন, আপনি আমি বলিনি। কিন্তু সাংসদ প্রার্থী, তার নিজের নেতা, ঘাটালের যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বোম্বা, তিনি বলছেন যে তার সাংসদ একজন চোর। তার কথা অডিও যেটা পেয়েছি আমরা, যে এই সাংসদ চুরি ছাড়া আর কিছু করে না। তিনি বলছেন কোভিডের সময় তিনি যা যা করেছিলেন পুরোটাই মিথ্যে। আলম বলে একজন স্বর্ণ ব্যবসায়ী আছে, তিনি সমস্ত কোভিডের জিনিসপত্র কিনে দিয়েছিলেন, ভ্যাকসিন থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত কাজ তিনি করেছেন। নাম কিনেছিলেন সাংসদ। এটা কে বলছেন? না, ঘাটালের যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বুম্বা বলছেন। তিনি আরও সংযোজন করছেন যে এই সাংসদের যিনি পিএ রামপদ মান্না, তিনি গরিব মানুষকে ঠকিয়ে চাকরি দেবার নাম করে 7 কোটি টাকা মার্কেট থেকে তুলেছেন, এবং সেটা তিনি এই সাংসদ প্রার্থীকে দিয়েছেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি যে এই কদিন আগে চন্দ্রকোনার ক্ষীরপাইতে বোধহয় সম্ভবত একটি পরিবার, একটি মেয়ে, তার বাবা থানায় এফআইআর করতে গিয়েছিলেন যে তার মেয়েকে আশাকর্মীর চাকরির জন্য ইন্টারভিউ ডাকা হয়েছিল, এবং সেই ইন্টারভিউতে যেন চাকরিটা হয় তার জন্য এই সাংসদের যিনি পিএ রামপদ মান্না, তিনি বলেছিলেন যে আমি ইন্টারভিউ করিয়ে চাকরি করে দেবো, তার জন্য 1,80,000 টাকা দিতে হবে। তো তিনি 1,80,000 টাকা গত 1.5 বছর ধরে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো যে চন্দ্রকোনা থানা তার এফআইআর নেয়নি। তিনি এসপিকে চিঠি করেছেন, ইমেল করেছেন, কিন্তু তার এখনও এফআইআর পায়নি। তো এই যে পরপর শঙ্কর দলুইয়ের বলা যে 30% কার্ড পায় না এই সাংসদ, রামপদ মান্না বলছে যে আমি টাকা তুলি আমার সাংসদের জন্য, যুব সভাপতি সুদীপ মণ্ডল বলছে যে রামপদ মান্না মার্কেট থেকে টাকা তোলে এই সাংসদের জন্য। তাহলে ঘাটালের লোক কাকে দেখছে? তাদের যে প্রার্থী তিনি কে? এটা ঘাটালের মানুষের মধ্যে সবচাইতে বড় প্রশ্ন তৈরি হয়েছে। এবং যে প্রার্থী, যিনি 6 মাস আগে বলেছিলেন যে তিনি একজন টেম্পোরারি সাংসদ, কারণ তিনি শুটিংয়ে 90% ব্যস্ত থাকেন, বছরের 90 ভাগ তিনি শুটিং নিয়ে ব্যস্ত থাকেন, 10 ভাগ উনি লোকসভায় সময় দেন। তিনি বলেছিলেন যে আমি একজন টেম্পোরারি সাংসদ, ঘাটালের একজন পার্মানেন্ট সাংসদ দরকার। তিনি আবার দাঁড়িয়েছেন।
তাহলে আগামী 5 বছর কি তিনি টেম্পোরারি সাংসদ হিসেবে কাজ করবেন? তিনি তো কোথাও বলেনি যে তিনি সিনেমাটা ছেড়ে দেবেন। তাহলে মানুষকে কি বলছেন যে দেখো ভাই, তোমরা আমাকে ভোট দেবে কারণ আমি শুটিং করব, তোমরা আমাকে ভোট দেবে কারণ আমি টেম্পোরারি সাংসদ হব, আমি তোমাদের জন্য কাজ করতে পারবো না। উনি 13ই এপ্রিল সবঙ্গে গিয়ে ক্ষমা চেয়েছিলেন যে আমি আপনাদের এলাকায় আসতে পারিনি, তার জন্য আমায় ক্ষমা করবেন। আমি কাটাখিলি ব্রিজ বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও করতে পারিনি, ক্ষমা করবেন। ডেবরার ট্যাবাগেরিয়ার সামনে গিয়ে বলেছেন যে আমি 2019-এ বলেছিলাম যে ট্যাবাগেরিয়া ব্রিজ না করতে পারলে আর লোকসভায় ভোটেই দাঁড়াবো না, আমি তার জন্য ক্ষমা চাইছি, আমি আবার ভোটে দাঁড়িয়েছি, আবার আপনাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু হিরণদা, একটা প্রশ্ন অবশ্যই দেখা দিচ্ছে, তিনি কি ওই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থী? তিনি বললেন কেশিয়ারি যে বিতর্ক এখন দানা বাজছে এবং যেই কারণে এখানকার বিজেপি প্রার্থী আপনি, তিনি চলে গেলেন থানায়, এফআইআর দায়ের করলেন। দেব বললেন যে বিজেপি কর্মীর নাকি মৃত্যু হতে পারে। কেন এরকম মন্তব্য আসছে? কোথাও গিয়ে আপনি বললেন সবটা নাকি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত হতে পারে, সত্যি কি তাহলে তাই? কেশিয়ারি নয়টা কেশপুর। উনি বললেন যে যেভাবে উনি 2014-তে এবং 2019-এ নির্বাচন করিয়েছিলেন, রক্তাক্ত নির্বাচন, যদি আপনি মনে রাখেন, সাংবাদিকদেরকে গাড়ির ভিতরে 10-12 জন সাংবাদিকদেরকে গাড়ির ভিতরে লুকাতে হয়েছিল নির্বাচনের দিন, কারণ ওপর থেকে পাথরের বৃষ্টি হচ্ছিল, ওনার গুন্ডা বাহিনী পাথর দিয়ে মারছিল। সাংবাদিকদেরকে একটা গাড়ির ভিতরে 10-12 জনকে লুকোতে হয়েছিল কেশপুরে, পঞ্চমী, চারকা, সেই সমস্ত এলাকায়। তো ফলে উনি সন্ত্রাস করে কিন্তু ভোটটা জেতেন, সেটা সবাই জানে, সাংবাদিকরাও সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে যে কেশপুরেতে উনি সন্ত্রাস করেন, সবঙ্গে সন্ত্রাস করেন, পিংলায় সন্ত্রাস করেন, মানুষকে ভোট দিতে দেন না, সন্ত্রাস করে ভোটটা জেতেন। এবারে দেখছেন যে 83 দিন ধরে, আজকে 83তম দিন, হিরণ হেঁটে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, উনি সন্ত্রাস করতে পারছেন না, কারণ গ্রামের মানুষ বেরিয়ে আসছে। তো আপনি দেখেছেন, আজকেও দেখুন, আপনি ছিলেন আমার সঙ্গে ঘাটালেতে, আমি কিন্তু গ্রামের মাটির রাস্তা দিয়ে টোটোয় চড়ছি, বাইকে চড়ছি, হেঁটে বেড়াচ্ছি। সেই সকাল 9টা থেকে শুরু করেছিলাম, 8টায় শেষ করেছি, বাড়িতে এসেছি, এখন রাত 12টা বাজে, আপনার ইন্টারভিউ দিচ্ছি, রাত্রি 12টা অবধি আপনি জেগে বসে আছেন আমার জন্য। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, মানে এত লোক, এত মানুষ, আমি সবাইকে আগে থেকে টাইম দিয়েছিলাম। তো উনি বুঝে গেছেন যে এবারে সন্ত্রাসটা করতে পারবেন না। 2014-2019 খুন করে রক্ত বইয়ে যে নির্বাচন করেছেন, সেটা এবারে করতে পারছেন না। সেই জন্য পরোক্ষভাবে ভয় দেখাচ্ছেন বিজেপি কর্মীকে। এই দেখো, বিজেপি কর্মী খুন হবে 10 থেকে 20 তারিখের মধ্যে। উনি যদি জানেনই যে কে খুন হবে, কারা খুন করবেন, তাহলে পুলিশকে বলছেন না কেন? পুলিশকে আমরা এফআইআর করেছিলাম সেই জন্যই যে উনি একজন 10 বছরের প্রাক্তন সাংসদ, তিনি বলছেন যে বিজেপি কর্মী খুন হবে এবং বিজেপি খুনটা করবে, তাহলে উনি সব জানেন, না জেনে কী করে বলবেন, তাই না? উনি তো স্বপ্ন দেখছেন না, বা দিবা স্বপ্ন দেখছেন না, বা ভোরবেলার স্বপ্ন দেখে তো বলেন যে আমি স্বপ্ন দেখেছিলাম, বলেছেন কি? উনি বলেছেন এটা হবে, ডেট বলে দিয়েছেন, জায়গা বলে দিয়েছেন। পুলিশ তদন্ত করছে না, চুপ করে বসে আছে, সেজন্য আমরা এফআইআর করেছি। এবং পুলিশ যদি আগামী 2-3 দিনের মধ্যে না করে, আমরা একটা সিবিআই তদন্ত করার জন্য হাইকোর্টে আমরা রিট পিটিশন ফাইল করব। হিরণদা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারংবার বলছে বিজেপি তরফ থেকে উচ্চ নেতৃত্বরা, আপনারা বারংবার বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান খালি দেব বলেছেন, মুখ্যমন্ত্রী বলছেন, আদত নাকি যদি জিতেও যায় কাজের কাজ নাকি হবে না। দেব পাল্টা বলছেন, মোদি তো বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি বা 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবেন, তারা কি করতে পারছেন? তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে? একদিকে দেবের এক কথা, একদিকে বিজেপির এক কথা, জনগণ তো মাঝখানে পড়ে যাচ্ছে নিঃসন্দেহে। আপনি ঘাটাল লোকসভা নিয়ে কথা বললে ফোকাসড হবো, কারণ আমি তো ঘাটালের প্রার্থী। কিন্তু এই বক্তব্য দেব নিয়ে সামনে আনছেন। হ্যাঁ, তো ওনাকে বলুন যে উনি 2019-এ ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, অন রেকর্ড আছে, প্রত্যেকটি টিভি চ্যানেল দেখিয়েছিল, আমি জানি না তখন আপনার টিভি চ্যানেল ছিল কি না, ছিল 2019-এ, একদম। তো আপনি রেকর্ডটা বার করে দেখুন যে উনি বলছেন ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক নিয়ে, এই ট্যাবাগেরিয়া ব্রিজ যদি আমি না করতে পারি তাহলে আমি 2024-এর লোকসভার ভোটে আর দাঁড়াবো না। ট্যাবাগেরিয়া ব্রিজ তো ভেঙে পড়ে আছে, ওটি ভোটে দাঁড়িয়েছেন।
হিরণদা তিনি প্রচারে যাচ্ছেন সব থেকে এত ঘাটাল মাস্টার প্ল্যান কোথাও গিয়ে নাকি তৃণমূলের কাছে একটা হাতিয়ার। জনগণ বলছে জল সংকটে ভুগছি আমরা, মাস্টার প্ল্যান করে লাভটা কি হচ্ছে? তাহলে হিরণময় চট্টোপাধ্যায় যেভাবে আশাবাদী বর্তমানে, হিরণময় চট্টোপাধ্যায় যদি জিতে যান জনগণের জন্য নতুন কী কী করবেন এখানে, যেগুলোর অভাব এখানকার মানুষজন বোধ করছেন? কারণ 10 বছর ধরে সাংসদ থেকেছেন দেব এখানে, যেগুলো করতে পারেননি। না, উনি তো কিছুই করতে পারেননি। ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারেননি গত 10 বছরে। রেল যেটা অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে সেটাও করতে পারেননি, করতে দেননি রাদার। পাঁশকুড়া থেকে ঘাটাল রেলটা তো অ্যাপ্রুভড হয়েছে 2011-12-তে, 11-12 থেকে পড়ে আছে অ্যাপ্রুভড হয়ে। বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি বারবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে যে আপনি রেলটা করতে দিন, উনি কোনো জবাব দেননি। দুটো হলো। 3 নম্বর, উনি গোল্ড হাব খুলেছিলেন, মানে পাথরেতে নাম লেখা আছে, আপনি কি দেখুন দাসপুরের ফরিদপুর মৌজা, কিন্তু সেখানে তো জঙ্গল, কোথায় গোল্ড হাব হয়েছে? কিছুই তো হয়নি। একটা পাথরে খোদাই করে লেখা আছে। মনসুখা ব্রিজ 3 বছর ধরে আর্ধেক হয়ে পড়ে রয়েছে। 4টে পয়েন্ট বললাম। বাঁশের সেতু তো, যেটা দিয়ে আজকে আমি হাঁটলাম, সে তো ভাঙা। তার ওই দিকে ব্রিজটা হচ্ছে 3 বছর ধরে আর্ধেক হয়ে পড়ে রয়েছে, দেখুন তো। সেই ভাঙা মনসুখা ব্রিজ এখনও পড়ে রয়েছে। দাসপুরের মহিষঘাটা ব্রিজ ভেঙে পড়ে রয়েছে, ভেঙে পড়ে রয়েছে। একটা ব্রিজ ভেঙে গিয়েছিল, তখন তার পাশে আরও একটা 60 লক্ষ টাকা দিয়ে আরেকটা কাঠের ব্রিজ বানায়, সেটাও ভেঙে পড়ে রয়েছে। 6 নম্বর, দাসপুরের তেঁতুলতলা ব্রিজ 1972 সালে তৈরি হয়েছিল, ভেঙে পড়ে রয়েছে। দাসপুরের পলাশপাই ব্রিজ ভেঙে পড়ে রয়েছে। পাঁশকুড়ার দমঘাট ব্রিজ ভেঙে পড়ে রয়েছে। সবংয়ের কাটাখেলি ব্রিজ ভেঙে পড়ে রয়েছে। ঘাটালের ঢেকিরঘাট ব্রিজ ভেঙে পড়ে রয়েছে। রাধাকান্তপুর ব্রিজ ভেঙে পড়ে রয়েছে। কত ব্রিজের নাম বলবো? আমি তো 11টা নাম্বার গুনলাম আপনার সামনে। এত ভাঙন, তাহলে তৃণমূল নিশ্চয়ই ভাঙন ঘটাচ্ছে। আপনি ওনাকে জিজ্ঞেস করুন যে আপনি 10 বছরে কটা ব্রিজ আপনি বানালেন? 10টা নয়, একটা ব্রিজের নাম বলুন। 10 বছরে ওনাকে বলুন যে আপনি, হিরণদা 11টা ব্রিজের নাম বলেছে, আপনি তার মধ্যে একটা ব্রিজ বলুন বানিয়েছেন আপনি 10 বছরে। আপনি 10 বছরে একটা কাজ বলুন যেটা আপনি করেছেন। লাইট লাগিয়েছে, সোলার লাইট, যাতে 50% কমিশন খায়, আপনি নিশ্চয়ই জানেন। ওইটা লাগিয়েছে, অনেক জায়গায় লাগিয়েছে, ওখান থেকে প্রচুর পয়সা কামানো যায়। আর রাস্তা, এই পাঁশকুড়া থেকে ঘাটাল আপনি যে এলেন রাস্তা দিয়ে, এই যে এত চওড়া হাইওয়ে, এই রাস্তা তো প্রধানমন্ত্রী বানালেন। 177 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। উনি জানতেন না যেটা আমি জানি বলে বানিয়েছে। নির্বাচনের সময় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী আর উনি। যেই আমি সাংবাদিক সম্মেলন করে কাগজ দেখালাম যে তো প্রধানমন্ত্রী বানানো, মুখ্যমন্ত্রী বলছে উনি, সাংসদ বলছেন উনি বানিয়েছেন। বলতেই বলছে না ওটা ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি তার জন্য। কিন্তু আপনি একটা টার্ম ইউজ করলেন নির্বাচন। মূল গ্রামে তিনি জনসভা করছেন, 9টা 58 বেজে গেছে, নির্বাচন কমিশন বলছে 10টার পর করা যাবে না অফিসিয়ালি। 10টা 2-তে একজন সাধারণ মানুষ বললেন দেবদা আপনি স্টেজে কেন? তিনি বলছেন আরে অসুবিধা নেই, হিরণময় আমাকে হয়তো চিঠি পাঠাবে না। তাহলে কোথাও গিয়ে তিনি বারংবার বলছেন বিজেপির হাতিয়ার হচ্ছে টাইম পেরোলেই, বা কোথাও গিয়ে ইডি সিবিআইকে তিনি বলছেন যে কিছু পারুক না পারুক নোটিশ ধরিয়ে দেয় বিজেপি সরকার। মানে এরকমটা হয় নাকি? এই নির্বাচনে তো ওনার সরকারের যারা যারা নির্বাচন কমিশনে আছে, সব ভিডিও ফিডিওরাই তো আছেন, তারাই তো আমাকে শোকজ পাঠিয়েছেন। এতগুলো শোকজ পাঠিয়েছেন আমাকে পরের পর। থানায় এফআইআর নেয়নি, এফআইআরের অ্যাকনলেজমেন্ট নেয়নি, এফআইআর তো দূরে কথা, অ্যাকনলেজমেন্ট নেয়নি। কাকে সব কথা বলছেন, কেন সব কথা বলছেন? বলছেন রক্তপাতহীন উনি নির্বাচন চান। 2014, 2019, 2016, 2021 কী নির্বাচন করেছেন? ওনার তো জন্ম কেশপুরে। সুশীল ধারা 2021 নির্বাচনের পরে পিটিয়ে খুন করেছেন উনি এবং ওনার হারমাত বাহিনী। তার স্ত্রী শ্রাবণী ধারা আমাকে মনোনয়নের দিন এসে আশীর্বাদ করে গেলেন। শ্রীমতী মান্ডি 2016 নির্বাচনের পরে তার স্বামীকে সন্ধ্যে 7টায় বাড়ি থেকে তুলে নিয়ে যায় তৃণমূলের হারমাত বাহিনী, কেশপুরে 15 নম্বর অঞ্চল।
আজও ফেরেনি, 8 বছর হয়ে গেল। তাকে খুন করে কোথাও পুঁতে দিয়েছে, কি করেছে কেউ জানে না। হিরণদা, সর্বশেষ প্রশ্ন আজকের, যারা ভোটার রয়েছেন এখানকার ঘাটালের মানুষজন, যারা আপনার সঙ্গে এতদিন ধরে রয়েছেন, আপনার প্রচারে যাচ্ছেন, আপনার সঙ্গে কথা বলছেন, আপনাকে ভালোবাসা দিচ্ছেন, তারা যারা চান যে কোথাও গিয়ে হয়তো একটা বদল চায় ঘাটালের মানুষজন, তারা ভোট বাক্সে তো একটা প্রভাব ফেলবেই, তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক বা সিপিএমকে ভোট দিক, যাকেই ভোট দিক না কেন, তাদের উদ্দেশ্যে, সেই সমস্ত ভোটারের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, যারা আমাকে ভোট দেবেন বা যারা আমাকে ভোট দেবেন না, আমি তাদের সবার জন্য বলবো যে ঘাটাল মাস্টার প্রকল্প, রেলওয়ে, গোল্ড হাব এবং যত ভেঙে পড়া ব্রিজ যা যা আছে সব কিছু আমরা কেন্দ্রের সাহায্যে করব। মোদিজির নেতৃত্বে, মোদিজির নির্দেশে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমরা সবকটা কাজ করব, কারণ প্রত্যেকটা কাজই অলমোস্ট অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে। তো ভোট যারা দেবেন বা যারা দেবেন না, সবার উন্নয়ন হবে। এবং এই রাজ্য সরকার তো সর্বশান্ত, দেখেন টাকা নেই, তো মাইনে দিতে পারে না, ডিএ বাড়াতে পারে না, তারা এত কোটি টাকা খরচা করে, কয়েক হাজার কোটি টাকা খরচা করে তারা, মানে এটা বাস্তব যে ঘাটাল মাস্টার প্রকল্প করবে? আমি ধরে নিলাম, কোথায় করবে? 7 লক্ষ কোটি টাকা দেনা রাজ্য সরকারের। তো কেন্দ্রের কাছে সাহায্য চাইব এবং কেন্দ্রের অলরেডি অ্যাপ্রুভ করা প্রজেক্ট ঘাটাল মাস্টার প্রকল্প, রেলওয়ে, আমরা সেগুলো শুরু থেকে যেদিনকে ভোটে জিতবো তার 1 মাসের মধ্যে আমরা ফাইলিংয়ের কাজ শুরু করব। এটা অঙ্গীকার করছি, কারণ এটা আমার অঙ্গীকার নয়, এটা মোদিজির অঙ্গীকার। ঘাটালের উন্নয়ন মোদিজির গ্যারেন্টি, মোদিজির গ্যারেন্টি আমার গ্যারেন্টি। আমি এটুকুই বলবো, যারা ভোট দেবেন বা যারা ভোট দেবেন না, এটা সবার ব্যক্তিগত অধিকার, গণতান্ত্রিক অধিকার। আপনারা যাই করুন, আপনারা গণতান্ত্রিক অধিকার আপনারা দিন, কিন্তু উন্নয়ন আমরা ঘাটালে করব মোদিজির নেতৃত্বে, মোদিজির নির্দেশে, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এখানকার বিজেপি প্রার্থী ছিলেন ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। তিনি কিন্তু অনেক বক্তব্য সামনে আনলেন, একযোগে যেখানে বললেন 10 বছর সাংসদ ছিলেন দেব, কি করেছেন, কি না করেছেন, তিনি এক একটা পয়েন্ট হাতের করে তুলে ধরলেন। 11খানা তিনি তো বলেই দিলেন যে এতগুলো ব্রিজ তো ভেঙেই গেছে, একটা ব্রিজও তৈরি করতে পারেননি। অপর দিকে দাঁড়িয়ে যদি তিনি জিতে যান, 4 জুনের ফলাফলের পর যদি তার জয় হয় এখান থেকে, তিনি কি করতে পারবেন বা মোদিজি সরকার বা বিজেপি সরকার কি এখানে উন্নয়ন করতে পারবে, সেটা কিন্তু শুধুমাত্র দেখার অপেক্ষা। তবে এখানে জয়কার হবে সেটা জনগণ বলবে। দেখতে থাকুন বাংলা জাগো।